রাত তখন 11:40। সানি, আশিক, জিসান নামে তিনটি যুবক মদের আড্ডা থেকে বাসার উদ্দেশ্যে ফিরছিল। এর মধ্যেই হঠাৎ করেই তারা সামনে দেখতে পায় কে যেন রাস্তার ঠিক মাঝখানে বাইক নিয়ে বসে আছে। পরনে তার কালো পোশাক। বাইকের উপর আরাম করে বসে বসে সিগারেট টানছে। জিসান একটু এগিয়ে যেয়ে আগন্তুকের বাইকের সামনে হর্ন বাজায়, কিন্তু আগন্তুক বাইক থেকে নামে না। এটা থেকে সানি বাইক থেকে নেমে আগন্তুকের সামনে যেয়ে দাঁড়ায়। তার ঠোঁটে থাকা সিগারেটটা টানতে টানতে আর বলতে থাকে, কি সমস্যা তোর? রাস্তার মাঝে বাইক নিয়ে বসে আছিস কেন? সামনে থেকে সর এখন। কোনো ঝামেলা করবো না। মাথা ঠান্ডা আছে, গরম করতে চাই না। এ কথা শুনে আগন্তুক হো হো করে হেসে বলে। আগন্তুক এবার বেশ গম্ভীর গলায় বলতে থাকে, কিরে চলে যাস কেন? এসেছিলাম তো তোদের সাথে একটু খোশ গল্প করতে। এই, মাঝে মাঝে তোর সাথে বসে বসে গল্প করবো কেন আমরা? সর সামনে থেকে, এত রাতে এখানে ঝামেলা করতে চাই না। রাতের আগন্তুক তো শুধু রাতেই গল্প করার জন্য আসে। দিনের বেলা তাদের অস্তিত্ব থাকলেও মানুষের ভিড়ে চেনা যায় না। দেখ দেখ ভাই, তুই রাস্তা থেকে বাইকটা সরা। তুই কালকে সকালে এসে আমাদের সাথে গল্প করিস। সাব্বিরের মায়ের গায়ে কে প্রথম হাত দিয়েছিস? কথাটা শুনে একজন আরেকজনের দিকে চাওয়াচাই করছে। এবার সবাই বাইক থেকে নেমে দাঁড়ায়। জিসান কোমরে হাত দিয়ে গালি দিয়ে বলে, কেন রে? কি হয়েছে? হাত দিয়েছি বলে? এই শালি, বেশা জন্য তুই এখন আমাদের জিজ্ঞাসাবাদ করবি? আগন্তুকের জন্য কথাটা সহ্য হয় না, তাই সে আবারও বলে, তোদের মধ্যে থেকে কে প্রথম হাত দিয়েছিস সেটা বল। সানি বুক ফুলিয়ে সামনের দিকে এগোতে এগোতে বলে, আমি দিয়েছি হাত প্রথমে। কি করবি কর, দেখি সাহস কত তোর। কথাটা বলতে দেরি, কিন্তু আগন্তুকের পেছন থেকে .38 রিভলভারটা বের করে সানির পায়ে গুলি করতে দেরি হলো না। আর পরিবেশটা এখন বেশ থমথমে। চারপাশের পিনপিন নীরবতা। দূরে দূরে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলো চারিপাশে ভর করেছে। কারো মুখে কোনো কথা নেই। আগন্তুক এবার বেশ জোরেই বলে, কেন তোরা সাব্বিরের মায়ের সাথে এমন করেছিস? জিসান ভয়ে ভয়ে বলতে থাকে, খুব বড় একটা পার্টি ছিল, ওকে নিয়ে গেলে আমাদের অনেক লাভ হতো, কিন্তু শালি আসছিল না, তাই জোর করে তুলে আনছি। আর তোর এই পেশা মাগির জন্য এত দরদ কেন? নাকি তুই সেদিনকার কাস্টমার ছিলি? জিসান কথাটা বলা মাত্র একটা গুলির শব্দ হয়। এবার আর কারো পায়ে গুলি লাগেনি, সোজা জিসানের কপালে লাগে। জিসানের দেহটা নিস্তেজ হয়ে গেছে। এটা দেখে আশিক চিৎকার দিয়ে পেছন থেকে গান বের করে আগুন থেকে গুলি করতে যাবে। এর আগেই পরপর দুইটা গুলি করার শব্দ হয়। 100°C তাপমাত্রায় দুটো বুলেট যে আশিকের বুকের ডান পাশে লাগে। আশিকের দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। সে শেষে একটা কথা বলে, সানি, তুই পালিয়ে যা, এ তোকে মেরে দিবে, চলে যা। সানি এবার খুঁড়াতে খুঁড়াতে আগন্তুকের পায়ে পড়ে যায় আর বলতে থাকে, ভাই, কে আপনি? আমাদের সাথে এমন করছেন কেন? ওদের মেরে দিচ্ছেন কেন? আমাকে ছেড়ে দেন ভাই। কথাটা বলে জোরে জোরে কান্না করতে থাকে। এ কথা শুনে আগন্তুকটা উচ্চস্বরে হাসতে হাসতে বলে, আমি কোনো এক অশান্ত শহরের শান্ত মাইন্ড গেমার। তোদের কিভাবে ছেড়ে দিই বল? কাজ, সেটা ছোট হোক বা কিংবা বড়, তার সম্মান করতে হয়। ছোট কাজ থেকেই মানুষের জীবনের যাত্রা শুরু হয়। কিন্তু তোরা কি করলি? থাক আর না বলি, কিন্তু দুঃখের কথা হলো তোকে এখন মরতে হবে। আমি এই শহর থেকে চলে যাব, আমাকে মাফ করে দেন দয়া করে। আগন্তুক সানির দিকে সানির দিকে রিভলভারটা তাক করে, যেন ট্রিগারটায় চাপ দিলেই গরম বুলেট সানির কপাল ভেদ করে পিছন দিয়ে বেরিয়ে যাবে। সানি সময় নষ্ট না করে হুট করে আগন্তুকের থেকে গানটা নিয়ে নেয়। কোনো মতে এক প্যারফর ভর দিয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করে। একটা সিগারেট জ্বালায় আর সেটা টানতে টানতে বলে, শত্রুকে কখনো সামনে রেখে বেশি কথা বলবি না, এতে তোরই সময় নষ্ট হবে। পিস্তল এমন একটা জিনিস, এটা যার হাতে থাকবে সেই রাজা। শোন, এতক্ষণ কান্নাকাটি করার একটাই কারণ, তোর সময় নষ্ট করা আর মাথাটাকে একটু চাপ মুক্ত করা। তোর উপরে যাওয়ার সময় হয়ে গেছে। কথাটা বলে সানি আগন্তুকের মাথায় তাক করে, কিন্তু অবাক করার বিষয়ে আগন্তুকটা জোরে জোরে হাসতে থাকে। সানি রেগে বলে, কিরে, এমন পাগলের মতো হাসছিস কেন? ভয় পেয়ে পাগল হয়ে গেলি নাকি? আগন্তুকটা ঠোঁটের কোণে হাসি রেখে বলে, শোন, তোকে একটা কথা বলি, বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের
কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে। তেমনই তোর সাথে একটু মাইন্ড গেম খেলবো। সানি আর সময় নষ্ট করতে চায় না, তাই সে স্টিকারে চাপ দেয়, কিন্তু কোনো গুলি বের হলো না। 2-3 বার চাপ দিচ্ছে, কাজ হচ্ছে না। এটা দেখে আগন্তুকটা হাসতে হাসতে বলে, বললাম তো, তুই যদি মাইন্ড গেম খেলার হোস তাহলে আমি মাস্টার মাইন্ড গেমার। এখানে ছোট একটা গেম খেলা তোর সাথে। পিস্তলে কোনো বুলেট নেই, আমি আগে থেকে বের করে নিয়েছি। জানতাম তুই এমনটা কিছু একটা করবি বাঁচার জন্য। এটা বলে আগন্তুকটা নিচে থেকে সিগারেটটা নিয়ে জ্বালিয়ে টানতে থাকে। সানিকে আর কিছু বলে সুযোগ না দিয়ে পায়ের বুট থেকে একটা গান বের করে পরপর 4টা গুলি করে। গরম বুলেট সানির কপালটা ভেদ করে বেরিয়ে আসে, আর 3টে বুলেট তার বুকটা ঝাঁঝরা হয়ে যায়। সানি মাটিতে লুটিয়ে পড়ে। চারদিকে জোনাকি পোকা নিভু নিভু করছে, জ্বলছে হিমেল হাওয়ার পরিবেশটা মনোরম হয়ে উঠছে, কিন্তু চারিপাশে রক্তের গন্ধে মম করছে, আর পরিবেশটার সাথে রক্তটা মিলছে না। হয়তো কিছুক্ষণ পর রাস্তার কুকুরগুলো লাশগুলো খুবড়ে খুবড়ে খাবে। আগন্তুকটা মুখের সিগারেটটা ফেলে বাইকে এসে বসে আর নিস্তব্ধ আধারে মিলিয়ে যায়। শহীদুল্লাহ হলের পাশ থেকে 3টি লাশ উদ্ধার করেছে পুলিশ। এই লাশ 3টিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কে বা কারা এই খুনগুলো করেছে তা এখনও জানা যায়নি। তবে পুলিশের বক্তব্য, তারা আসামিদের ধরে কঠিন শাস্তির ব্যবস্থা করবে। এই হত্যাকাণ্ডটির তদন্ত চলাবে। সুনীল দাস ও তার দলের কিছু সদস্য। এই ছিল সকাল 8টার খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। খবরটা দেখে চায়ের দোকান থেকে বেরিয়ে যায় রাফি, আর জোরে জোরে হাসতে থাকে। রাস্তায় অনেকে রাফিকে দেখে বলছে মনে হয় পাগল হয়ে গেছে। রাফি মনে মনে বলতে থাকে, রাব্বির মার সাথে জোরাজোরি করার শাস্তি ছেলেগুলো পেয়েছে। শহরে কি হচ্ছে এগুলো কিছুই বুঝে উঠতে পারছে না সুনীল দাস। প্রফেশনের দিক দিয়ে তিনি একজন পুলিশ অফিসার, যিনি কিনা সবাইকে ব্যবহার করে নিজে মাইন্ড গেম খেলে। কিন্তু কিছুদিন যাবৎ ধরে শহরের এমন অবস্থা লক্ষ্য করে ওনার মনে হচ্ছে নতুন কোনো ভয়ঙ্কর আগন্তুকের আগমন ঘটেছে শহরে, যার মাইন্ড গেমের গুটি হয়ে গিয়েছেন তিনি নিজেই। বর্তমানে খুনগুলোর ধরন ভিন্ন হলেও খুনি একজনই, কেননা খুনি খুন করার পর কোনো না কোনো প্রমাণ রেখে যায়, যেটা দেখে বোঝা যায় যে এর আগের খুনটাও সেই করেছে। কে এ খুনি, কেনই বা সে এমন করে খুন করেছে, একেবারেই ভেবে পাচ্ছে না সুনীল সাহেব। স্যার, ময়নাতদন্তের রিপোর্ট চলে এসেছে। হঠাৎ সাইফুলের কথায় ধ্যান ভাঙে সুনীল সাহেবের। তিনি সাইফুলের হাত থেকে রিপোর্টটা নিয়ে দেখতে থাকে। রিপোর্টে আসছে খুন যে করেছে সে ভিকটিমদের থেকে কিছু দূরত্ব রেখে গুলি চালিয়েছে, আর ওরা মরার আগে মদ্যপান করেছিল। রিপোর্টের এর বেশি আর কিছু লেখা নেই। কিছুদিনের মধ্যে শহরে অনেক কিছু হয়ে গেছে। সুনীল সাহেব কাঁচা খেলোয়াড় নয়, তিনি চায় খুনির সাথে মাইন্ড গেম খেলতে, কিন্তু তিনি এখনও বুঝে উঠতে পারছেন না যে কে আসল খুনি। গতকাল রাতে এমন একটা ঘটনা ঘটার জন্য পুলিশের করার নির্দেশ যে সমস্ত ভার্সিটিগুলোতে অর্ধেক ক্লাস করে ছুটি দিয়ে দিতে। রাফি ভার্সিটিতে এসে সোজা যে আম গাছের নিচে বসে পড়ে। কিছুক্ষণ পর সেখানে খালি হাতে রাব্বি আসে, এসে রাফির পাশে বসে। রাফি লক্ষ্য করিল আজকে রাব্বির চেহারায় অন্য দিনের চেয়ে অধিক হাসি ফুটে উঠেছে। রাফি শব্দ করে কাশলেও তার দিকে রাব্বি সন্দেহ দৃষ্টিতে তাকায়। রাফি সেটা বুঝতে পেরে বলে, কিরে, এমন করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? কি দেখছিস? মনে হয় তোর সন্দেহর দৃষ্টিতে চেয়ে আছিস, ব্যাপার কি? তো এর জন্য আমার দিকে এভাবে তাকিয়ে থাকবি? আমাকে দেখে তোর কেমন মনে হয়? আমি কথাটা বলে রাব্বি হি হি করে হাসতে থাকে। রাফি কিছু না বলে শুধু একটা মুচকে হাসি দিয়ে ক্লাসের দিকে চলে আসে। স্যার ক্লাসে ক্লাস করাচ্ছিল। হঠাৎই স্যার একটা প্রশ্ন করে ফেলে। প্রশ্নটা হলো যে, ধরো তুমি তীব্র জ্বরে আক্রান্ত, তোমার শরীরটা গরম অনুভব করছো, কিন্তু অন্য কারো কাছে তোমার শরীরটা গরম মনে হয় কেন? ক্লাসের অনেকেই একে অপরের দিকে চাওয়াচাই করছে কি হতে পারে উত্তর, আর প্রথম বেঞ্চে থেকে সবার একই উত্তর,
তারা কোনো সময় এমন প্রশ্ন শোনেনি। শেষের বেঞ্চে রাফি মাথাটা নিচু করে বসে আছে। এবার রাফির পালা। স্যারের প্রশ্নের জবাবে তার কাছে আসে। সে মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে যায়, কিন্তু কিছু বলে না। স্যার রেগে বলে, তোমাকে কি আবার প্রশ্নটা করব নাকি এভাবে দাঁড়িয়ে থাকবে? উত্তরটা জানা থাকলে বলো। রাফি মাথাটা নিচু করেই বলতে শুরু করে, স্যার, প্রশ্নটা সবার কাছে কঠিন মনে হলেও আমার কাছে মনে হয় সহজ। তীব্র জ্বরে আক্রান্ত ব্যক্তির শরীরে পরিবেশের তাপমাত্রা অপেক্ষা বেশি থাকে, যার কারণে শরীর থেকে তাপশক্তি পরিবেশ সঞ্চারিত হয় এবং আমার নিজের শরীরে ঠান্ডা অনুভব হয়। কিন্তু অন্য কেউ জ্বরে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে তার শরীরে তাপমাত্রা প্রবাহিত হয়, যার ফলে আমাদের কাছে এমন মনে হয়। এতটুকু বলে রাফি থামে, মাথাটা উঁচু করে দেখে অনেকে অবাক দৃষ্টিতে চেয়ে আসে। স্যার বলে, সঠিক উত্তর। আশা করি আরও ভালো করে পড়াশোনা করবে। রাফি ছেলেটা অন্যরকম। ভার্সিটির সবচেয়ে গরিব ছেলে সে, তাই সবাই তাকে অনেক অপমান করে, কিন্তু সে সব মাথা পেতে নেয়। সবাই ক্লাস করে বের হয়ে যায় আড্ডা দেওয়ার উদ্দেশ্যে। আর ক্লাস হবে না আজ, কিছুক্ষণ পর ছুটি হয়ে যাবে। তাই এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আজ আকাশটা মেঘালয়াচ্ছন্ন হয়ে গেছে। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশে কোনো তারা নেই। মনে হচ্ছে মেঘের কালো আবরণে ঢেকে গেছে পুরো আকাশটা। চারদিকে হাওয়া বসে, মনে হচ্ছে কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হবে। রাফি দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করছে, আর অন্য পাশে নুসরাত দোলনায় বসে বসে মোবাইল চালাচ্ছে। বলে রাখা ভালো, নুসরাত হচ্ছে ঢাকার সবচেয়ে ধনী পরিবারের মধ্যে এক পরিবারের মেয়ে। প্রতিদিন ভার্সিটিতে সে রাফির সাথে খারাপ ব্যবহার করে, আর রাফি সেগুলো মাথা পেতে নেয়। কেননা রাফি নুসরাতদের বাসায় থাকে, তাই কিছু বলার সাহস পায় না রাফি। সবসময় মাথা নিচু করে চুপচাপ থাকে। বাতাসে নুসরাতের চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। সে বিরক্ত হয়ে বারবারই ঠিক করে নিচ্ছে। মেয়েটা দেখতে অনেক সুন্দর, কিন্তু তার মনটা খুবই খারাপ। গরিবদের পছন্দ করে না, গরিবদের সাথে মিশতে সংকোচ বোধ করে। রাফি এগুলো দেখছিল আর ভাবছিল, কিন্তু সে সেই মায়ায় পড়তে চায় না। সে মনে করে এই একাকিত্ব থাকাটাই সর্বোত্তম, কারণ সবাই বিশ্বাসঘাতকতা করলেও একাকিত্ব কখনো কারোর সাথে বেইমানি করে না। তাই রাফি সবসময় একা একা থাকতে পছন্দ করে। রাফি ছেলেটা গরিব হলেও মনটা তার ভালো, কেননা সে সবসময় সবার সাথে বিনয়ী আচরণ করে। ওর সাথে ভার্সিটির সকলে কত মজা করে, কিন্তু সে কোনো প্রতিবাদ করে না, সব মাথা পেতে নেয়। গত 3 দিন আগে একটা ঘটনা ঘটে। নুসরাত সেটা মনে করে আর ভাবতে থাকে। 3 দিন আগের ঘটনা। নুসরাত, স্নেহা, রিয়াজ, সামিয়া, সজীব, হৃদয়, সোহাগ, আয়ান, রিয়াজ বসে আছে গাছতলায়। আয়ান খুব ভালো গান গাইতে পারে, তাই সে গিটার দিয়ে সুর তুলতেছিল। এমন সময় সামনে দিয়ে রাফি চলে যেতে থাকে। সজীবের হাতের ইশারায় আয়ান গিটার বাজানো বন্ধ করে। সজীব রাফিকে উদ্দেশ্য করে বলে, এই রাফিনা সাফি, কি যেন নাম তোর? যাই হোক, এদিকে আয়। রাফি চাচ্ছিল না আজ ওদের হাতে র্যাক হতে, তাই সে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তখনই সজীব তাকে ডাক দেয়। বাধ্য হয়ে রাফি ওদের সামনে আসে। কি রে, তোকে না একদিন বলেছিলাম বড় ভাইদের সালাম দিতে? আসসালামু আলাইকুম ভাইয়া আর আপুরা, সবাই জবাব দেন। এবার রিয়া বলে, সজীব, চল আজ খ্যাটটার সাথে একটা গেম খেলি। খেলবো পরে। এখন তুই এটা বল যে নুসরাতদের বাড়িতে থাকিস কেন? রাফি সোজা উত্তর দিয়ে দেয়, আঙ্কেলই আমাকে থাকতে দিয়েছে, তাই থাকি। উনি যেদিন যখন বলবে আমি সেদিনই চলে যাব। এটা বলতে দেরি, কিন্তু রাফির বামগালে একটা চর পড়তে দেরি হলো না। রাফির কথাটা শুনে সজীব দাঁড়িয়ে চর মারে। এটা দেখে রিয়াজ বসা থেকে উঠে দাঁড়ায়, কিন্তু রাফির চোখের ইশারায় কারণে কিছু বলতে পারে না। সবাই এটা লক্ষ্য করছিল যে রিয়াজ রাগ করেই উঠে দাঁড়িয়েছিল। এখন আমাদের সামনে দিয়ে প্রথম যে মেয়ে যাবে তাকে এই খ্যাটটা প্রপোজ করবে। রাফি মাথাটা নিচু করে আর চোখে রিয়াজের দিকে তাকায়। রিয়াজ বলে, হেই, এগুলো বাদ দাও, ও পারবে না। এছাড়া আমরা তো এখন আয়ানের গান শুনবো, বাদ দাও তোমরা। এই তুমি যাও, যাও তুমি। সবাই দেখতে পাচ্ছে রিয়াজ কথাগুলো বলতে বলতে ঘেমে গেছে। মনে হচ্ছে সামনে কোনো আতঙ্ক দাঁড়িয়ে আছে। রিয়াজের চোখে ভয় বিরাজ করছে, যা সবাই দেখতে পাচ্ছে। কিন্তু সবার মাথায় আসছে না যে রিয়াজ রাফিকে দেখে ভয় পাবে কেন। খ্যাত ছেলেটাকে রিয়াজ ভয় পাবে, সবাই ভাবতে থাকে। রাফি মাথাটা নিচু করে মুচকি একটা হাসি দিয়ে দেয়। সবাই দেখতে না পেলেও নুসরাতের চোখ এড়ালো না। নুসরাত ভাবতে থাকে ছেলেটা তো খুবই রহস্যময়। এর মধ্যে সজীব বলে, রিয়াজ, পরে গান শুনতে পারবো, এখন খ্যাতটা প্রপোজ করবে। এই দেখ,
জান্নাত আসছে, যা তুই যে প্রপোজ করবি। জান্নাত নুসরাতের সাথে একই ক্লাসে পড়ে। তার বাবা রাজনৈতিক দলের নেতা। জান্নাত তৃতীয় বর্ষের ক্লাসের টপার এবং খুবই ভদ্র আর রাগী মেয়ে। তাই কোনো ছেলে তার পিছু লাগে না ভয়ে। রাফি মাথাটা উঁচু করে একবার জান্নাতের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে বলে, ভাইয়া আমাকে অন্য কিছু দেন, এটা আমি করতে পারবো না। যা বলছি, নয়তো আজ তোর এমন অবস্থা করব তুই ভাবতেও পারবি না। ওই দিন তো ভার্সিটির সবাই তোকে খালি গায়ে দেখেছে, আজ কিন্তু রাস্তার সবাই দেখবে। তবুও রাফি তার নিজের জায়গা থেকে সরে না। এটা দেখে সজীব রাফি শার্টের কলার ধরে টানতে টানতে গেটের দিকে নিয়ে যাচ্ছে। সবাই তাদের পিছু পিছু যায় দেখতে সজীব রাফির সাথে আজকে কি করে, কিন্তু কেউ সজীবকে থামাতে পারবে না। রাফির মনে হচ্ছে এই সময় তাকে কেউ যদি বাঁচাতো তাহলে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসবে না, কারণ সে গরিব খ্যাত। রাফি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনের দিকে এগিয়ে যায়। সবাই রাস্তায় এসে দেখে কিছু পুলিশ স্বতন্ত্রের জন্য ইনফরমেশন খুঁজতেছে, আর একটা অফিসার গাড়িতে হেলান দিয়ে মাথাটা উপরের দিকে করে তাকিয়ে আছে, হাতে তার জ্বলন্ত সিগারেট। এই, তুমি এই ছেলেকে এভাবে রাস্তায় শার্টের কলার ধরে টানছে কেন? রাফিকে যখন সজীব এবারে ধরে রাস্তায় নিয়ে আসছিল, তখনই পুলিশ অফিসারটা সজীবকে কথাটা বলে। রাফি পুলিশ অফিসারটাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। রিয়াজ এগুলো দেখতে না পেরে সেখান থেকে চলে আসে। এবার সজীব বলে, আপনাকে বলতে হবে, আমার যা ইচ্ছে আমি তাই করব। আপনারা আপনাদের কাজে মন দিন, এগুলো না দেখলেই হবে। পুলিশ অফিসারটা সিগারেট টানছে আর দেখতেছিল সজীব কি করে রাফির সাথে। কিন্তু সজীব যখন রাফির শার্টের দুইটা বোতাম খুলে 3 নাম্বারটায় হাত দিবে, তখনই কেউ সজীবের হাতটা ধরে টান দেয়। সবাই সেদিকে তাকায় দেখে পুলিশ অফিসারটা সজীবের হাতটা টান দিয়েছে। সজীব এটা দেখে তার হাতটা ছাড়িয়ে অফিসারের কোলারে টান দিয়ে ধরে সবাই অবাক হয়ে চেয়ে আসে সজীবের দিকে। কি করে সে পুলিশ অফিসারের কোলারে হাত দেয়? সজীব কিছু বলার আগেই অফিসারটা সজীবকে জোরে একটা চর মারে। চর খেয়ে সজীব নিচে পড়ে যায়। অফিসার সাইফুলকে ডাক দিয়ে বলতে থাকে, এই, একে থানায় নিয়ে চলো। এটা শুনে সজীব বলতে থাকে, কার এত বড় সাহস আমাকে লকআপে ঢোকাবে? আমি মেয়রের ছেলে, আমার বাবা জানতে পারলে তাদের কাউকে ছাড়বে না। অফিসার আবারও সজীবকে টেনে তুলে চর মারে। অনেকে এমন দৃশ্য থেকে অবাক হয়ে রয়েছে, কেন একটা খ্যাত ছেলের জন্য অফিসারটা এমন করলো। রাফিতে শার্টের বোতামগুলো লাগিয়ে চোখের চশমাটা ঠিক করে অফিসারের দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিয়ে দেয়। নুসরাত ভাবতে পারছে না রাফির সাথে এমন হতে পুলিশ তাকে নিয়ে চলে যাবে, আর এটাও দেখছে যে রাফি অফিসারটার দিকে যে মুচকে হাসি দিয়েছে। নুসরাত ভাবছে, কে এই রাফি? আবার সময় মতে মুচকে হাসে। পুলিশগুলো সজীবকে নিয়ে সেখান থেকে চলে যায়। বর্তমানে মনে হচ্ছে অবিশ্বাস্যকর, রাফির সাথে সজীব এমন করাতে পুলিশ অফিসারটা রেগে সজীবকে নিয়ে চলে যায়। সামান্য ব্যাপারটা নিয়ে এত কিছু হয়ে যাবে নুসরাত ভাবতে পারছে না। রাফির সাথে কি পুলিশ অফিসারটা কোনো সম্পর্ক আছে? নুসরাত আর কিছু ভাবতে পারছে না। হালকা হালকা করে বৃষ্টির ফোঁটা পড়ছে, তাই নুসরাত ছাদ থেকে নেমে যায়। রাফি আজ ভিজবে, অনেক ভিজবে সে। আজকের ঘটনাটা নিয়ে সে বেশ চিন্তিত। সে যদি ঠিক সময় করে পুলিশ অফিসারটা না আসতো তাহলে কী হতো ভাবতে পারছে না রাফি বৃষ্টির দিনই এই শহরে আসে, আর পরের দিন থেকেই তার জীবনটা বদলে যায়। ভাবতেই তার ঠোঁটের কোণে নিঃশব্দে হাসি ফুটে ওঠে। বর্ষার পর শরতের আগমন ঘটে। বর্ষার কালো মেঘের অবসান ঘটে, আজ হালকা বৃষ্টি হচ্ছে। ব্যস্ত শহরটা বৃষ্টির কারণে থেমেনি, যে যার মতো কাজ করে যাচ্ছে। এটাই বর্তমান পৃথিবীর অবস্থা। সব জায়গায় প্রতিযোগিতা, আর প্রতিযোগিতা। কে কার আগে যেতে পারে এটার প্রতিযোগিতা মাত্র। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। পাশের বাসায় কেউ মারা গেলেও তাকে দেখার সময় এখন কারো নেই। বর্তমান পৃথিবীতে টাকাই সব। টাকার বিনিময়ে ক্ষমতা আর সততা দুটি কিনা যায়। কেউ কেউ তো মনে করে সৃষ্টিকর্তার পর দ্বিতীয় সৃষ্টিকর্তা হলে এই টাকা। টাকাবিহীন মানুষ পথের ধুলোর নেয়। মানুষ ছুটছে টাকার পেছনে, আর টাকা ছুটছে তার পেছনে। কথাটা গোলমেলে হলেও এটাই বাস্তব। দুপুর 1:15। নুসরাত থানার বাইরে দাঁড়িয়ে আছে, ভিতরে যাওয়ার সাহস পাচ্ছে না। সে কোনোদিন থানায় আশেপাশে যায়নি, কিন্তু আজ রাফি ছেলেটা সম্পর্কে জানার জন্য সে থানায় আসছে। নুসরাত ভেবে পায় না হঠাৎই অচেনা ছেলের সম্পর্কে জানার জন্য তার কেন এমন আগ্রহ। সে আর কিছু না ভেবে থানাতে প্রবেশ করে।
অনেক অফিসাররা নুসরাতের দিকে চেয়ে আছে। তারা সবাই আগ্রহের দৃষ্টিতে চেয়ে আছে কেন এই মেয়ে থানায় এসেছে। নুসরাত যে একজন কনস্টেবলকে জিজ্ঞেস করে, স্যার, কালকে এই থানাতে একজন অফিসার মেয়রের ছেলেকে ধরে নিয়ে এসেছে। ওই স্যারের কেবিনটা কোনটা? কনস্টেবলটা বলে, কেন, ওনাকে কি প্রয়োজন? কোনো কেস লিখতে আসছেন? তাহলে আমাকে বলেন। প্লিজ বলেন, ওনার কেবিনটা কোনটা? ওনাকে আমার খুবই প্রয়োজন। কনস্টেবল কিছুক্ষণ নুসরাতের দিকে তাকিয়ে চেয়ে বলে, ওই যে বাম পাশের কেবিনটা রাজ স্যারের। নুসরাত কনস্টেবলটাকে ধন্যবাদ দিয়ে রাজের কেবিনের দিকে চলে আসে। স্যার, ভিতরে আসতে পারি? রাজ বসে বসে মনোযোগ দিয়ে কিছু ফাইল দেখছিল। তখনই কেউ কথাটা বলে। রাজ সামনে চেয়ে দেখে একজন মেয়ে ভিতরে আসার জন্য অনুমতি চাচ্ছে। প্লিজ আসেন। নুসরাত ভেতরে যেয়ে অনুমতি নিয়ে বসে। রাজ আবারও বলে, ম্যাম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? স্যার, আপনার কাছে আসছি একজনের সম্পর্কে জানার জন্য। জি বলেন, কাজ সম্পর্কে জানতে থানায় এসেছেন? স্যার, গতকালকে আপনি আমাদের ভার্সিটি থেকে একজনকে ধরে নিয়ে এসেছেন, যার নাম সজীব। রাজ একটু রাগান্বিত হয়ে বলে, ওই বেয়াদব ছেলেটার ইনফরমেশন জানার জন্য এসেছেন? রাজের রাগ দেখে নুসরাত একটু ভয় পেয়ে বলে, আসলে স্যার, ওর সম্পর্কে জানতে চাই না। তাহলে? স্যার, সজীব যে একটা ছেলের শার্টের কলার ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে এসেছিল, তার সম্পর্কে জানতে চাই। রাফিকে আপনি চেনেন কিভাবে? আপনার কি কোনো আত্মীয় হয়? ওই ছেলের নাম রাফি। আমি তো ওকে এই প্রথম দেখলাম। আর সে আমার আত্মীয় হতে যাবে কেন? আর ওই দিন সজীব রাফির সাথে এমন করলো কেন? আসলে স্যার, রাফি গরিব আর আনস্মার্ট, তো তাই রাফিকে সবাই অপমান করে। এই দিন সজীব রাফিকে একটা কাজ দিয়েছিল। রাফি সেটা করবে না বলছে, তাই এমন করেছে। ও আচ্ছা, তা আপনার আরও কিছু জানার আছে? না থাকলে আসতে পারেন এখন। নুসরাত থানার বাইরে এসে মন খুলে শ্বাস নিতে থাকে। তার মনে হচ্ছে এখন খুবই শান্তি। সে আবার ভার্সিটিতে চলে আসে। আজ সকাল থেকে রাফির খারাপ লাগছে। মনে হচ্ছে আজ তার সাথে কিছু ঘটতে চলেছে। সামনে রাফির কি বিপদ তা ওর জানা নেই। হঠাৎ রাব্বির কথা শুনে রাফি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে আর দাঁতগুলো বের করে একটা সুন্দর হাসি দিয়ে বলতে থাকে, বন্ধু দিয়ে কি করব যদি সেই বন্ধুই বেইমানি করে? আমি এখন একাকিত্ব থাকি, কারণ একাকিত্ব কখনো কারোর সাথে বেইমানি করে না। আমার যে পোশাক, কে আমার সাথে বন্ধুত্ব করতে আসবে? আর তেমন কোনো কাজ করি না। তুই এখন ফুল নিয়ে বিক্রি কর, আমার সাথে বসে থাকলে লাভ হবে না। রাব্বি কিছুক্ষণ থেকে চলে যায়। রাফি আর সেখানে বসে থাকে না, চলে আসে গন্তব্যে। রাফি রাস্তা দিয়ে বাসার দিকে যাচ্ছিল। তখনই তার সামনে দিয়ে দুইটা বাইক নিয়ে যায় মাস্ক পরা তিনটা ছেলে। রাফির সামনে এসে বাইকগুলো থামে। দুইটা ছেলে রাফির দিকে আসছে আর একটা ছেলে বাইকের উপর আরাম করে বসে আছে। দুইটা ছেলে এসে রাফিকে বলে, জি আমি রাফি। এটা বলতে দেরি, কিন্তু একটা ছেলে রাফির মুখে ক্লোরোফর্ম মারতে দেরি হয় না। রাফি আর কিছু বলতে পারে না, হয়তো সে অজ্ঞান হয়ে গেছে। রাত 12:40। রাফি চেয়ারের সাথে বাঁধা অবস্থায় নিজেকে আবিষ্কার করে। 60 ওয়াটের একটা হলদে বাল্ব পুরনো ঘরটা আলোকিত হয়ে গেছে। রাফির পরনে সকালের ময়লা শার্ট, কালো প্যান্ট এখনও ঘেমে একাকার হয়ে গেছে। ঘামের গন্ধটা খুবই বৃষ্টি মনে হচ্ছে রাফির কাছে। মোটামুটি ভালোভাবে রাফিকে বাঁধা হয়েছে, মুখে টেপ। সে এখন চাইলেও চিৎকার দিতে পারবে না। সামনে আশফি একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে সিগারেট টানছে আর দুটো ছেলে রাফির পিছনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর কেউ রুমের শাটারটা খুলে ভিতরে প্রবেশ করে। আশফি পিছনে তাকিয়ে দেখে সজীব আসছে। তা দেখে বলে, দেখ, তুই এই ছোট ছেলেটার জন্য আমাকে বলছিস? তুই পারবি একে শেষ করতে? আমি সামনে নিতাম সব। সজীব মুচকি হেসে একটা চেয়ারে বসে সিগারেটটা জ্বালিয়ে টানতে টানতে আশফিকে বলে, আমার জন্য এটা কোনো ব্যাপার ছিল না, তবে সামনে বাবার মেয়র নির্বাচন, তাই তিনি কোনো ঝামেলা করতে নিষেধ করছে, তাই তোমাকে বললাম।
তা ওকে এনে কি কোনো খাতের যত্ন করছো সেটা বল। পিছন থেকে মাহবুব নামের একটা ছেলে বলে, শালার জ্ঞান ফিরছে মাত্রই, তাই এখনো কিছু করিনি। এটা শুনে সজীব বসা থেকে উঠে এসে রাফির মুখ থেকে টেপটা খুলে দেয়। রাফি এখন একটু ভালোভাবে শ্বাস নিতে পারছে। সজীব তার হাত দিয়ে রাফির মুখটা চেপে ধরে বলে, তোর কারণে আমি সেদিন থানায় যেতে হয়েছে। আজ তুই আর বাসায় ফিরে যেতে পারবি না, এটা আমি এই দিন থানায় বসে বসে সিদ্ধান্ত নিয়েছি। এটা বলে সজীবের মুখে সিগারেটটা রাফির মুখে চেপে ধরে। রাফি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারছে না, তাই কাশতে শুরু করেছে। এটা দেখে সবাই উচ্চস্বরে হাসতে থাকে। রাফি চিৎকার করতে থাকে, কিন্তু যেখানকার শব্দ সেখানেই ফিরে আসছে। সজীব হাসি দিয়ে বলে, চিৎকার করে লাভ নেই, এখানে তোকে কেউ বাঁচাতে আসবে না, আর তোর চিৎকার বাইরের কেউ শুনতে পারবে না। সজীব চেয়ারে যে বসে শফিক নামের ছেলেটাকে বলে, শফিক, ওখান থেকে রডটা নিয়ে আয়। শফিক সজীবের কথা মতো রডটা নিয়ে আসে। রাফির মনে হচ্ছে আজ আর কেউ তাকে বাঁচাতে আসবে না। আজ এই পৃথিবীর বুকে তার শেষ দিন। রাফির চোখ দুটো কেন যেন আজ হিংস্র হবার অনুপ্রেরণা দিচ্ছে থাকে। রাফি এগুলো ভাবছিল, তখনই শফিক রড নিয়ে এসে রাফির হাঁটুর গোড়ায় বাড়ি মারে। সাথে সাথে রাফি বেতায় চোখ বন্ধ করে ফেলে। মাহবুব ছেলেটা তার হাতে স্টিকটাতে রাফির বাপের হাঁটুর নিচে বাড়ি মারে। রাফি বেতা সহ্য করতে না পেরে জোরে মা বলে চিৎকার দিয়ে ওঠে। রাফি কিছু একটা ভেবে কান্নার মাঝে শব্দ করে হেসে ওঠে। সবার দৃষ্টি তখন রাফির দিকে। পাগল হয়ে গেছে নাকি ছেলেটা? তার এমন হাসি যেন সজীবের সহ্য হয় না। তাই সে রাফির বড় বড় চুলগুলো শক্ত করে ধরে মুখের কাছে এনে বলতে থাকে, কি রে, তুই এমন পাগলের মতো হাসছিস কেন? মরার আগে মানুষ কাঁদে, কিন্তু তুই কেঁদে কেঁদে আবার হাসছিস কেন? মৃত্যু। ভিতুরা মরার আগে বারে বারে মরে, কিন্তু সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে মিস্টার সজীব। হঠাৎ রাফি তাকে এমন কিছু বলবে সে তা ভাবতেও পারেনি। আর রাফির গলার আওয়াজটা কেমন যেন পরিবর্তন লাগছে। রাফির এমন কথা সহ্য হয় না যেন সজীবের। তাই সে গালি দিয়ে বলে, মা, কে তুই বল? তোর কলার স্বর তো আগে এমন ছিল না, বল কে তুই? কথাটা বলে রাফির দুগালে কষে দুইটা চড় মারে। রাফি আর কিছু বলে না, শান্ত হয়ে বসে থাকে। সেটা দেখে সজীব মাহবুবের কাছ থেকে স্টিকটা নিয়ে রাফিকে মারতে যাবে। তখনই রুমের শাটারে কারো ধাক্কানোর শব্দ হয়। সজীব স্টিকটা ফেলে চেয়ারে এসে বসে পড়ে। আশফির হাতের ইশারায় মাহবুব ছেলেটা যে শাটারটা ওঠে। শাটারটা ওঠানোর সাথে সাথে শক করে একটা শব্দ হয়। সবাই পিছনে ফিরে তাকিয়ে দেখে মাহবুব নিচে পড়ে আছে, মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। সে রক্ত দিয়ে ঘরটা ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে কেউ খুব কাছ থেকে মাহবুবের কপালে গুলি করেছে। তার চোখ দুটো এখনও যেন কি বলতে চাচ্ছে। মনে হয় সে তার মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছে। সারা ঘরে পিনপিন নীরবতা, হলদে আলোয় আর লাল রক্তের মিশ্রণের পরিবেশটা কেমন যেন থমথমে অবস্থা। রাফি এটা দেখে শব্দ করে হাসে। এই হাসির মানে কি কেউ জানে না। সবার মনে ভয় ঢুকে যায়। কেন হঠাৎ করে রাফির মতো ক্ষেত গরিব অসহায় ছেলেটা অচেনার মতো করে কারো আচরণ করছে, কেউ তা বুঝতে পারছে না। আশফির হাতের ইশারায় রডটা নিয়ে শফিক শাটারের কাছে যে বলতে থাকে, কে বাইরে আসিস? দেখ, ভালোই ভালোই বলছি, চলে যা এখান থেকে, নয়তো কেউ জান নিয়ে বাড়িতে যেতে পারবি না। রাফি তাদের অবস্থা দেখে জোরে হেসে দেয়। সজীব যে রাফিকে মারতে যাবে তখন আরেকটা শব্দ হয়। রাফি মুস্কি হেসে সামনের দিকে তাকাতে বলে সজীবকে। সজীব চেয়ে দেখে শফিক পায়ে হাত দিয়ে বসে আছে। তার হাত পা দিয়ে অঝরে রক্ত পড়ছে। সজীব আর আশফিক ভয় পেয়ে চিৎকার করে বলে, কে বাইরে আছে? সাহস থাকলে সামনে আয়, কাপুরুষের মতো বাইরে দাঁড়িয়ে আছিস কেন? বাইরে থেকে কোনো শব্দ না পেয়ে আশফিক বলে, সজীব, রাফির জন্য এসব হচ্ছে, সে মনে হয় কোনোভাবে কাউকে বলে দিয়েছে। চল ওকে মেরে দিয়ে আমরা পালিয়ে যাই। আশফিক কথাটা বলে তার পিছন থেকে গান বের করে রাফির দিকে তাক করে যেন টিগারটা চাপ দিলে রাফির মাথাটা ভেদ করে বুলেটটা চলে যাবে। রাফি শুধু মুচকে হাসি হাসছে। কেউ বুঝতে পারছে না সে কিভাবে মৃত্যুকে সামনে থেকে দেখে মাথাটা ঠান্ডা করে বসে আছে। আশফি তার পিস্তলের টিগারে চাপ দিবে, তখনই একটা গুলির শব্দ হয়। গুলিটা আশফির পিস্তল থেকে
বার হয়নি। গুলিটা পাশ থেকে করা হয়েছে। গুলিটা যে আশফির হাতের কবজিতে লাগে। আশফির হাত থেকে গানটা পড়ে যায়। সবাই চেয়ে আসে অপরিচিত আগন্তুকের দিকে, যার পরনে কালো ভয়ঙ্কর ড্রেস। আগন্তুকটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। সে এসে রাফির বাঁধন খুলে দিল। রাফি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। অনেকক্ষণ যাবৎ সে বসে বসে অস্থির বোধ করছিল। আগন্তুকটা নিচ থেকে সিগারেটটা উঠিয়ে মাস্কের কাটা অংশ দিয়ে সিগারেটটা জোরে জোরে টানছে আর শব্দ করে হাসছে। রাফি কেবল সেদিকে চেয়ে আসে। তার কাছে সব কিছু অচেনা মনে হচ্ছে। রাফি যে টেবিলের উপরে থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট চালায়, ধোঁয়াগুলো উপরের দিকে ছাড়তে থাকে। সে নিজেই মাইন্ডটাকে ঠান্ডা করছে। সজীব একবার রাফির দিকে চায়, আরেকবার আগন্তুকের দিকে তাকায়। রাফি সিগারেট টানছে, এটা কি করে সম্ভব? তাকে তো সবাই মিলে খাওয়ার চেষ্টা করেছে, কিন্তু সে কিছুতেই খায়নি। বলেছে সে কোনো সময় এগুলো খায়নি। কিন্তু আজ আমি নিজের চোখে এটা কি দেখছি? কে এই রাফি? আজ তাকে অন্য দিনের চেয়ে আলাদা লাগছে। আর ভাবছে হঠাৎ কোথা থেকে এই আগন্তুকটা আসছে। সজীব বোকার মতো চেয়ে আসে। পাশে আসবি তার এক হাত আরেক হাতের উপর চেপে ধরে দাঁড়িয়ে আছে। আগন্তুকটা বেশি কথা না বলে সজীবের পায়ে একটা গুলি চালায়। সজীব চিৎকার দিয়ে ওঠে। রাফির কাছেও আগন্তুকটাকে কেমন যেন অচেনা লাগছে। তবে আগন্তুকটা মাফিয়াদের মতো করে গুলি চালায়, আবার তার স্টাইলটাও কেমন যেন অদ্ভুত। কে এই আগন্তুক? রাবি বুঝে উঠতে পারছে না। আজ মনে হচ্ছে এই রুমে বুলেটের বর্ষণ হবে আর কিছু লোকের চিৎকার, কিন্তু কেউ আসবে না তাদের বাঁচাতে। হয়তো রক্ত আর লাশের গন্ধে হিংস্র জীবজন্তু এসে খুবড়ে খুবড়ে খাবে তাদের নিথর দেহ। ভাবতে রাফি সামনে চায়। রুমের ভেতরে আরেকটা গুলির শব্দ হয়, কিন্তু এবার আগন্তুকের পিস্তল থেকে বের হয়নি। সবার পেছন থেকে শফিক গুলিটা চালায়। কেমন যেন করে সে বসে আছে আদর্শ অবস্থায়। ডান হাত দিয়ে গুলিটা চালায় সোজা। গুলিটা যে লাগে আগন্তুকের হাতে, তার হাত থেকে গানটা নিচে পড়ে যায়। ঘরটা এখন নিস্তব্ধতা বিরাজ করছে। কারো জানা নেই এখানে কে মরবে আর কে বাঁচবে। আশফি এবার একটু শব্দ করে হাসে। শফিককে বলে, সাব্বাস বেটা, একটা ভালো কাজ করছিস। শালা কোথা থেকে এসে আমার লোকদের মেরে দিয়ে চলে যাবি? কি ভেবেছিস তুই তোকে ছেড়ে দেবো শালা? আগন্তুকটা উচ্চস্বরে হাসতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। পাগল হয়ে গেছে মনে হয় লোকটা, কিন্তু সে এতক্ষণ তো ঠিকই আসছিল। আশফি বলে, কিরে পাগল হয়ে গেছিস নাকি? এমনভাবে হাসছিস কেন? তবু আগন্তুকটা কিছু বলে না। সজীব বসা থেকে উঠে কোনো রকমে এসে রাফি শার্টের কলার ধরে টানতে টানতে শার্টটা চিরে ফেলে। রাফি কিছু বলছে না, শুধু দেখছে সজীব কি করে তার সাথে। মা, তোর জন্য এইসব হচ্ছে, তোকে আজ আমি মেরে ফেলবো। কথাটা বলে কোনো রকমে রাফিকে একটা ঘুষি মারে। রাফি একটু দূরে যেয়ে পড়ে। রাফি মুচকি এসে সজীবকে বলে, সজীব বাঁচতে চাইলে পালিয়ে যা, নয়তো তোর এমন অবস্থা করবো যে কুকুর পর্যন্ত তোকে দেখে দূরে সরে যাবে। সজীব রাফির কথা না শুনে নিচ থেকে স্টিকটা তুলে রাফিকে বাড়ি মারতে যাবে, তখনই রাফি টেবিলের উপর থেকে একটা আগন্তুকের বড় টুপিটা মাথায় দিয়ে হাতে গানটা নিয়ে সোজা একটা গুলি করে। গুলিটা যে লাগে শফিকের কপালে, সাথে সাথে কপাল থেকে রক্ত বের হতে থাকে। রাফি আরেকটা গুলি চালায়, সেটা যে লাগে সজীবের বাম পায়ে। সজীব চিৎকার দিয়ে নিচে পড়ে যায়। আগন্তুকটা আবারও হাসে। আশফি শাটারটা খুলে বের হতে যাবে, তখনই আশফির পিঠে যে একটা গুলি লাগে। আশফি নিচে পড়ে যায়। আশফির দেহটা ছটফট করছে। সে মনে হয় তার জমদূতকে দেখে ফেলেছে। আশফির এমন অবস্থা দেখে সজীব কান্না করে দেয়। রাফি যে সামনের চেয়ারটায় পায়ের উপর পা তুলে বসে পড়ে। ডান হাতে পিস্তল, বাম হাতে জ্বলন্ত সিগারেট, মাথায় বড় টুপি, সাদা শরীরে বিভিন্ন জায়গায় রক্তের দাগ। রাফিকে দেখে যে কেউ বলে দেবে সে কোনো মাফিয়া, কিন্তু সে কি আসলেই মাফিয়া? জানা নেই, সব ধোঁয়াশা। সজীব কান্না করতে করতে বলে, ভাই, কি আপনারা আমাদের সাথে এমন করছেন কেন? আগন্তুকটা উচ্চস্বরে হাসতে থাকে আর সিগারেট টানতে থাকে। সে যে চেয়ারে চুপ করে বসে থাকে। রাফি হাত দিয়ে গানটা নাড়াচ্ছে আর হাসতেছে। সজীব, তুই এখন বল আমাকে এখানে কেন ধরে আনার মানে কি? সজীব একটা ঢুক গিলে বলে ফেলে, রাফি, ওই দিন তোমার জন্য আমাকে থানায় যেতে হয়েছে, তাই আমি তোমার উপর প্রতিশোধ নিতে এখানে আনছি। প্লিজ আমাকে মাফ করে দাও। কথাটা বলে চিৎকার দিয়ে কান্না করতে থাকে। রাফি মুচকি হেসে জবাব দেয়, তোদের উচিত ছিল আমাকে আরও আগে মেরে ফেলার, কিন্তু সবাই যে ফুলটা করে তোরাও সেই ফুলটাই করছিস। তুই ভার্সিটিতে আমাকে অনেক অপমান করেছিস, তাই বলে আমি সবসময় চুপ করে থাকবো তা আর হবে না। তুই যেমন তোর অপমানের প্রতিশোধ নিতে আমাকে ধরে এনেছিস,
এখন আমি আমাকে অপমান করার প্রতিশোধ নেব। তাহলে কেমন হবে গেমটা? সে জোরে জোরে হাসতে থাকে। সজীব অনেক কান্নাকাটি করছে, কিন্তু রাফির কানে জেনে এগুলো যাচ্ছে না। সজীব কিছু বলতে যাবে, কিন্তু তা আর বলতে পারে না, কারণ রাফি একটা গরম বুলেট সজীবের মাথায় মেরে দেয়। সজীব নিস্তব্ধ হয়ে শুয়ে পড়ে। ঘরে এখন পিনপিন নীরবতা বিরাজ করছে। হলদে আলোর নিচে দুজনে বসে আছে। পুরো ঘরে রক্তের গন্ধে মমা করছে। ফ্লোরে পড়ে আছে চারজনের লাশ। রাফির মাথার টুপিটা খুলে টেবিলে রাখে, হাতের গানটা টেবিলে রেখে আগন্তুকটাকে প্রশ্ন করে, কে আপনি আর আমাকে এইভাবে বাঁচানোর মানে কি? আগন্তুকটা কিছু না বলে জোরে জোরে হাসতে থাকে। কি হলো বলেন, কে আপনি আর এভাবে হাসছেন কেন? এবার আগন্তুকটা হাসি থামিয়ে জবাব দেয়, আমি কি সেটা না জানাই ভালো। শুনেছি তুমি নাকি অনেক বুদ্ধিমান, তাহলে আমাকে নিয়ে ভাবো। দেখো আমি কে, আসি, আবার দেখা হবে কোনো এক বিশেষ সময়ে। বলে উপরের দিকে সিগারেটের ধোঁয়া ছেড়ে বেরিয়ে পড়ে রুম থেকে। একসময় দেখতে দেখতে সে অদৃশ্য হয়ে যায়। রাফি কেবল চেয়ে থাকে আগন্তুকে চলে যাওয়ার দিকে। রাফি তার ছেঁড়া শার্টটা গায়ে দিয়ে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ব্রেকিং নিউজ, কাল রাতে কে বা কারা যেন মেয়ের শহীদের ছেলে সজীব ও ছাত্রলীগের নেতা আসবে আর তার দুজন লোককে মারাত্মকভাবে খুন করে। পুলিশ এখনও বলতে পারছে না যে কে বা কারা খুনটা করেছে। এতক্ষণ শুনছিলেন সকাল 8টার খবর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটা দেখে নুসরাত বসা থেকে উঠে দাঁড়ায়। তার যেন বিশ্বাস হচ্ছে না সজীব মারা গেছে। ফোনটা নিয়ে সে হৃদয়কে ফোন করে। তার ফোন বন্ধ দেখাচ্ছে। আবার রিয়াজকে ফোন দেয়। কিছুক্ষণ ফোন বাজার পর সে ফোন ধরে কান্না করে দেয়। রিয়াজ কান্না করতে করতে বলে, নুসরাত, সজীবকে কারা যেন খুন করে ফেলেছে। আমি তাদের বাসায় আছি, তুমি চলে এসো। সবাই এখানে চলে এসেছে। রিয়াজ ফোনটা কেটে দেয়। নুসরাতেরও খারাপ লাগছে। এতদিন চলাফেরা করেছে, তাকে বিরক্ত করেছে ঠিক আছে, কিন্তু তবু নুসরাতের খারাপ লাগছে। সে রেডি হয়ে চলে যায় সজীবদের বাড়িতে। স্যার কোনো ক্লু পাইনি। যেখানে খুনটা হয়েছে সেই এরিয়াটা মেহরাব সাহেবের এরিয়া, তাই ওনার ওপর কেসের দায়িত্বটা পড়েছে। মেহরাব পুরো জায়গাটা পরিদর্শন করছিল। রক্তে পুরো ঘর চেয়ে আছে। একজন আরেকজনের উপরে পড়া, একজন শাটারের সাথে লেগে আছে। 60 ওয়াটের বাল্বটা এখনও জ্বলছে। টেবিলের উপর দুটো সিগারেটের প্যাকেট, ফ্লোরে জুতোর ছাপ স্পষ্ট। এগুলো দেখছিল মেহরাব। তখনই সাইফুল কথাটা বলে। এবার মেহরাব ঠিকই বলে, কোনো ক্লু পাওয়া যায়নি মানে কি? খনি কি কোনো ক্লু রেখে যায়নি? সাইফুল কথাটা শুনে মাথাটা নিচু করে জবাব দেয়, স্যার এমন কোনো ক্লু পাওয়া যায়নি যেটা দিয়ে আমরা খুনিদের কাছে পৌঁছতে পারবো। স্যার ছোট বোতাম পাওয়া গেছে, কিন্তু সবগুলো রক্ত লেগে আছে। মেহরাব আর কিছু ভাবতে পারছে না। এটা কি করে সম্ভব? খুনি কোনো প্রমাণ রেখে যায়নি। তাহলে এই খুনের পিছনে কারা হাত থাকতে পারে? সজীব আর আশফিক কি খুনের প্রধান টার্গেট ছিল? যদি সজীবের শত্রু থাকে তাহলে সে আবার আশফিককে মারল কেন? সজীব আর আশফিক এরা দুজনই একসাথে হলো কিভাবে? একজন ভার্সিটির স্টুডেন্ট, আরেকজন রাজনৈতিক নেতা। তাহলে কি না না মেহরাব আর ভাবতে পারছে না। সব তার কাছে ধোঁয়াশা মনে হচ্ছে। তখনই মেহরাবের কাছে একটা ফোন আসে। ফোনে এমন কথা শুনে সে চমকে ওঠে। মেহরাবের মাথায় চিন্তার পাহাড় নেমে আসে, কারণ এখন মেয়র শহীদ হোসেন তাকে ফোন দিয়েছে। কমিশনার, যেভাবে পারেন আমার ছেলের খুনিকে খুঁজে বের করুন। পৃথিবীর বুকে যেখানে লুকিয়ে থাকুক না কেন, ওদের বের করুন। আর যদি না পারেন তাহলে আমি আমার লোক দিয়ে শহরটা ধ্বংস করে দিব। এখন বলেন, আপনি কিছু করবেন নাকি আমি? কথা বলে মেহরাবকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দেয়। মেহরাবের কপালে চিন্তার ছাপ পড়েছে। উপর থেকে চাপ দিচ্ছে, আবার মেয়েরও চাপ দিচ্ছে। সে বুঝতে পারছে না কি করবে। রাফির আজ একটু দেরি করে ঘুমটা ভাঙছে। আজ আর ভার্সিটিতে যাওয়া হবে না, তাই সে চলে যায় করিম কাকার চায়ের দোকানে। প্রতিটা খবরের চ্যানেলে হেডলাইন, কাল রাতে মেয়রের ছেলে খুন। শহরের অবস্থা খুব খারাপ। মেয়রের লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করছে। রাফি খবরটা টিভিতে দেখে মুচকে হেসে চাটা শেষ করে চলে আসে। এখন রাফির মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে তাকে কালকে রাতে বাঁচিয়েছে? রাফির কাছে মনে হচ্ছে আগন্তুকটা কোনো রিয়েল মাফিয়া।
রাফি সারাদিন এই সব আর্টিকেল পড়ে, তাই তার মাথায় আসছে সবই মাফিয়াদের স্টাইলের সাথে মিলে যায় আগন্তুকটা। কিন্তু রাফি আগন্তুকের মুখটা দেখতে পারেনি মাস্কের জন্য, কিন্তু আগন্তুকটা রাফিকে এই মুহূর্তে ভাবনার মাঝে ফেলে দিয়েছে। রাফি একটা পার্কের বেঞ্চের উপর আরাম করে বসে বসে এগুলো চিন্তা করছিল। তখনই ভাবনার মাঝ থেকে একটা ছেলে দৌড়ে রাফির কাছে আসে। মনে হচ্ছে কেউ তাকে দৌড়াচ্ছিল। রাফির সামনে এসে হাঁটুর উপর ভর দিয়ে কিছুক্ষণ মন খুলে শ্বাস নিয়ে রাফির হাতে একটা গিফট কাগজে মোড়ানো বক্স দিয়ে দৌড়ে আবার চলে যায়। রাফি কেবল সেদিকে চেয়ে আসে, কোনো কিছু বলছে না। সে কিছু বুঝতে পারছে না যে এটা কার দেয়া বক্স। হয়তো ছেলেটা ভুল করে দিয়ে চলে গেছে, কিন্তু রাফি অবাক হয়ে যায় এটা দেখে যে বক্সের উপর ছোট করে রাফি দা লেখা। সে বুঝে গেছে হয়তো এই শহরে কেউ তাকে চিনে গেছে। রাফি এখন বক্সটা খুলবে না, বাসায় যেয়ে বক্সটা খুলবে। আজ সজীবের মৃত্যু 4 দিন। পুলিশ এখনও খুনিদের ধরতে পারেনি। মেয়েরা কী করবে বুঝে উঠতে পারছে না। কেন শহরে এত এত খুন হচ্ছে? কী করছে এগুলো? যদি এগুলো রাফিনদের গ্যাংরা মিলে করে, তাহলে সজীব আর আশফির সাথে ওদের কি শত্রুতা ছিল? মেয়েরা যতদূর জানে মাফিয়াদের আলাদা ড্রেস আপ থাকে, তাহলে রাফিনদের দ্বারা এখন সম্ভব না। কারণ সজীবদের লাশের পাশে শার্টের বোতাম পাওয়া গেছে। তাহলে সজীব আর আশফিকে তাদের কোনো কাছের শত্রু মারছে, কিন্তু সজীব আর আশফির শত্রু এক হতে যাবে কেন? খুনটা তাহলে কে করতে পারে? ভাবতে থাকে মেয়েরা। সব যেন ধোঁয়াশা। স্যার, ভিতরে আসতে পারি? হঠাৎ করে কথার আওয়াজে মেয়েরা সামনের দিকে তাকিয়ে দেখে ইকবাল ভিতরে আসার জন্য অনুমতি চাচ্ছে। বলে রাখা ভালো, ইকবাল হচ্ছে প্রফেশনাল পর্যায়ে একজন হ্যাকার, যে মেহরাব সাহেবের জন্য কাজ করে। মেহরাব হাতের ইশারায় তাকে ভিতরে আসতে বলে। আজ ইকবাল অন্য দিনের চেয়ে আলাদা ড্রেস আপে পড়েছে। সাদা কালারের মোটা জ্যাকেট, মাথায় ক্যাপ। এই গরমের সময় যে কেউ এমন জ্যাকেট পরতে পারে তা ইকবালকে দেখে বোঝা যাবে। মেহরাব জানে ইকবাল যখন থানায় আসে তখন সে কোনো না কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আসে। তাই মেহরাবের আগে বলে, তাই ওই সময় থানায় কেন? স্যার, আপনি তো জানেন আমি কোনো দরকারি বা গুরুত্বপূর্ণ সংবাদ ছাড়া থানায় আসি না। যদি কিছু মনে না করেন তাহলে আমি কি একটা সিগারেট জ্বালাতে পারি? ইকবালের এমন কথা শুনে মেহরাব চমকে ওঠে। কেবল তিনি ইকবালের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্য দিনের চেয়ে আজকের ব্যবহারটা কেমন যেন লাগছে মেহরাবের কাছে। ইকবাল তো আমার সামনে সিগারেট তো দূরের কথা, চা পান করতো না, তাহলে আজ তার কি হলো? মেহরাব একটা মুচকে হাসি দিয়ে সিগারেট জ্বালানোর অনুমতি দেয়। ইকবালের অনুমতি পেয়ে মুচকে হেসে পকেট থেকে 2টা দামি ব্র্যান্ডের সিগারেট বের করে একটা তার ঠোঁটে চেপে আর একটা মেহরাবের দিকে দেয়। এবার মেহরাব অবাকের চরম পর্যায়ে চলে যায়। সে ভাবতে পারেনি ইকবাল এমন একটা দূর সাহস দেখাবে। মেয়েরা ঠান্ডা মাথায় খেলোয়া, তাই সে আর কিছু না ভেবে সিগারেটটা তার ঠোঁটে চাপে। বলো, এবার তোমার কি গুরুত্বপূর্ণ কথা? ইকবাল একটা রহস্যময় মুচকে হাসি দেয়। মেয়েরা ভাবতেও পারেনি ইকবাল এমন রহস্যময় মুচকে হাসি দিতে পারে। আজ 4 বছর ধরে ইকবাল মেহরাবের হয়ে কাজ করে, কিন্তু কখনো তো এমন করে রহস্যময় মুচকে হাসেনি। আর আজকের মতো ব্যবহার তো কখনোই করেনি। কি ব্যাপার, তুমি এমন করে হাসছো কেন? কিছু বলার থাকলে বলো, না হলে তুমি এখন আসতে পারো। একটা কেসের ঝামেলায় ভালোভাবে ফেসে গেছি, তুমি আবার সময় নষ্ট করছো। কি বলবে তাড়াতাড়ি করে বলবা? ইকবাল জ্বলন্ত সিগারেটটা জোরে টান দিয়ে বিষাক্ত ধোঁয়াগুলো উপরের দিকে ছেড়ে বলতে থাকে, আপনার কেসটা যদি আমি সামনে দিই কেমন হবে? মানে বুঝতে পারছি না, কি বলতে চাচ্ছ? না, বোঝা লাগবে না। আপনাকে একটা গল্প শোনাই। শহরে নতুন 2টো ছেলে আসে। তাদের উদ্দেশ্যে শহরটাতে তাদের রাজ্য চলবে, কিন্তু দেশের সব শহরের মতো এই শহরটাকে এক না। তাই রাজ করতে হলে অনেক টপ মাফিয়া, রাজনৈতিক নেতা, পুলিশ প্রশাসন হাতে করতে হবে। সব কিছু করেছে, এখন শুধু মানুষের ভিতরে ভয় আর আতঙ্ক ঢুকাবে। কিন্তু এক সময় তাদের একটা বন্ধু বা দলের লোক ওদের সাথে বেইমানি করে, তাহলে কেমন হবে বলেন তো? এগুলো বলে ইকবাল আরেকটা সিগারেট জ্বালায়, আরেকটা মেহরাবকে দেয়। ঘরটা ভেতর থেকে এখন বিষাক্ত ধোঁয়াগুলো উঠছে। মেহরাব ইকবালের কথা কিছুই বুঝতে পারছে না, কিন্তু শেষে বেইমানি করে কে সেটা বুঝতে পারছে না। তাই মেহরাব তাড়াতাড়ি প্রশ্ন করে ফেলে, কে সেই বেইমান? ইকবাল বিষাক্ত ধোঁয়া উড়াচ্ছে আর দেখছে মেহরাবও শান্ত দৃষ্টিতে ওদের অপেক্ষায় বসে আছে কখন তার প্রশ্নের উত্তর পাবে। ইকবাল মুচকি হেসে আবারও বলতে শুরু করে,
মনে করবেন বেইমানটা আমি করলাম। মেয়েরা মনে হয় এমন উত্তর আশা করেনি, তাই দাঁড়িয়ে যায়। ইকবাল শান্ত হয়েই বলে, স্যার আপনাকে শুধু ধরতে বলেছি, আর কিছু না। শান্ত হয়ে বসেন। মেন পয়েন্ট তো এখনও আসেনি। আপনি যেই কেসগুলো নিয়ে এত দূর চিন্তা করছেন, খুনির পেছনে এত সময় নষ্ট করছেন, আমি যদি আপনার কাজটাকে সহজ করে দিই তাহলে কেমন হবে? মেহরাব এবার অশান্ত হয়ে যায়। সে এতদিন ধরে কেসগুলোর কিছু বের করতে পারলো না, কিন্তু আজ হঠাৎ ইকবাল এমন কথা বলছে, কিভাবে এই কেসগুলো সহজ করে দেবে। তাই মেহরাব তাড়াতাড়ি প্রশ্ন করে ফেলে, এটা কিভাবে সম্ভব? আমি এতদিন যাবৎ কেসের তদন্ত করে কিছু পেলাম না, কিন্তু তুমি কি করে সহায়তা করবে? মেহরাবের এমন অস্থিরতা দেখে ইকবাল জোরে হেসে দিয়ে বলে, আপনার থানায় এমন কোনো পুলিশ আছে যাকে আপনার সন্দেহ হয়? যেমন যে সে আপনাদের সকল তথ্য ফাঁস করে দেয়, বা সেই অফিসার নিজেই একজন মাফিয়া, এমন কাউকে সন্দেহ হয় কি আপনার? তুমি কি মনে হয় থানায় কোনো মাফিয়া বা ওদের লোক আছে? যদি এমন হতো তাহলে কি আমি বসে আছি? সাথে সাথে কঠিন শাস্তির ব্যবস্থা করতাম। না, আমার থানায় এমন কোনো অফিসার নেই, আর না কারোর প্রতি সন্দেহ করি। ইকবাল হাসতে হাসতে বলে, সন্দেহ করেন না বলেই তো আপনি এখন খুনের রহস্যের ভিতরে পড়ে আছেন। তা আপনার কাজ রাজ ছেলেটা কেমন লাগে? না মানে সন্দেহ করার মতো কি না? কি বলতে চাচ্ছ সোজাসুজিভাবে বলো। আর রাজকে কেন অযথা সন্দেহ করব, সেটার তা কোনো প্রশ্নই ওঠে না। স্যার একটা কথা বলি, আপনাকে যে গল্পটা এতক্ষণ বললাম ওইটার বেইমানটা আমি। আর আপনার আশেপাশে যে ছদ্মবেশী মাফিয়া খুনিটা ঘোরাঘুরি করছে, কিন্তু আপনি তো উপলব্ধি করতে পারছেন না, সেটা আপনার ব্যাপারে। কিন্তু আমার যা জানার আছে আমি তা বলে দিয়েছি। আর মেয়েরা বসা থেকে উঠে দাঁড়ায় আর উত্তেজিত কণ্ঠে বলে, কে সেই অফিসার? নামটা বলো। কে আমার থানায় বসে বসে আমার সাথে বেইমানি করছে? ইকবাল দাঁড়িয়ে বলে, অফিসারটা আপনার অতি কাছের। ইকবাল আর কথা বলতে পারে না। সে চেয়ার থেকে পড়ে যায় আর মাথা থেকে রক্ত পড়তে থাকে। মেহরাবের সাথে সাথে ইকবালের কাছে আসে, কিন্তু ইকবাল তার আগেই পরপারে চলে যায়। তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে বিদায় নেয় পৃথিবী থেকে। মেহরাব তাড়াতাড়ি সবাইকে ডাক দেয়। সবাই এসে দেখে ইকবাল নিচে পড়ে আছে আর তার কপালটা থেকে রক্ত পড়ছে। কিছু দূরে দাঁড়িয়ে আছে মেহরাব, কিছুক্ষণ আগের ঘটনাটা মনে করার চেষ্টা করছে। ইকবালের লাশটা কে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নুসরাত আজ 5 দিন যাবৎ রাফিকে নিয়ে সন্দেহ করতেছে অতিমাত্রায়। 2 দিন ধরে সে কোথাও উধাও হয়ে গিয়েছে, কিন্তু সে তার সন্দেহটা নিজের মনের ভিতরে পুষে রাখে। নুসরাত খেয়াল করেছে যে রাফি অন্য দিনের চেয়ে আজকে কী নিয়ে যেন বেশি চিন্তিত। রাফির আবার কিসের চিন্তা? সে 2 দিন কোথায় ছিল জানতে হবে, এগুলো ভাবছিল নুসরাত। তখনই রিয়া বলে ওঠে, কিরে এতক্ষণ ধরে দেখছি তুই ওই খ্যাত ছেলেটার দিকে তাকিয়ে আছিস, ভালোবেসে ফেলেছিস নাকি? কি যে বলিস না তুই, আমি আর এই খ্যাতটাকে কখনো সম্ভব না। আমি ভাবছি রাফি 2 দিন ধরে আমাদের বাসায় ছিল না, আবার ভার্সিটিতেও আসছে না, এগুলোই ভাবছিলাম। তোর এত মাথা ব্যথা কেন? ওই ছেলেটা যা ইচ্ছে করুক, তাতে তোর কি? আমার কি মনে হয় জানিস, সজীবের খুনের পিছনে রাফির কোনো হাত আছে। নুসরাতের কথাটা শুনে সবাই জোরে হাসতে থাকে। এবার রিয়া বলে, তোর মনে হয় মাথার তার ছিঁড়ে গেছে, ডাক্তার দেখা তাড়াতাড়ি। রাফি খ্যাত বোকা ছোট দেখতে, বোঝা যায় তো না সে মানুষ খুন করবে। তোর সন্দেহ সম্পূর্ণ ভুল। নুসরাত তাদের কথা মানতে রাজি না। সে যে নিজে রাফিকে জিজ্ঞেস করবে 2 দিন কোথায় ছিল। স্যার, ইকবালের ময়নাতদন্তের রিপোর্ট চলে এসেছে। মেয়েরা ভাবছিল ইকবাল তখন কি বলতে চেয়েছিল, কিন্তু আর বলতে পারেনি। আমার থানায় এমন বিশ্বাসঘাতকতা অফিসার আছে, তাও আবার আমার চোখের সামনে, কিন্তু আড়ালে। কি নামটা বলতে চাচ্ছিল। মেয়েরা ওদের আগ্রহ নিয়ে বসে আছে কখন ইকবালের ময়নাতদন্তের রিপোর্ট আসবে, এগুলো ভাবছিল মেহরাব। তখনই সাইফুল ময়নাতদন্তের রিপোর্টটা নিয়ে মেহরাবের কেবিনে প্রবেশ করে। মেহরাব তাড়াতাড়ি করে রিপোর্টটা পড়তে শুরু করে। এক পর্যায়ে দেখতে পায় ইকবালের খুন কোনো স্নাইপার দিয়ে করা হয়েছে। বন্দুকের বুলেট ইকবালের ভিতর থেকে পাওয়া গেছে। মেহরাব যে কাচের জানালার পাশে দাঁড়িয়ে দেখতে পায় কাচটা ছিদ্র হয়ে আছে, তার মানে পাশের বিল্ডিংয়ের ছাদ থেকে স্ট্রাইকিং করা হয়েছে। মেহরাব সাইফুলকে বলে, ওই বাসার ছাদে যে দেখ কোনো ক্লু পাওয়া যায় কি না।
মেহরাব টেবিলের ভিতর থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট তার ঠোঁটে চাপে। ব্যস্ত শহরটা দেখছে আর ভাবছে কে ইকবালকে মারতে পারে। মেহরাবের জানা মতে ইকবালের এমন কোনো শত্রু ছিল না যে তাকে এভাবে জানে মেরে দেবে। রাজ, তুমি কি জানো ইকবাল খুন হয়েছে? রাজ কারোর সাথে মোবাইলে কথা বলছিল, তখনই মেহরাব রাজকে কথাটা বলে। হঠাৎ কারো কথায় রাজ চমকে উঠে পিছনে ফিরে তাকায়, দেখে মেহরাব চেয়ারের উপর আরাম করে বসে আছে। রাজ তাড়াতাড়ি ফোনটা কেটে মেহরাবের কাছে এসে বলে, জি স্যার, শুনছি। ইকবালের লাশটা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট চলে এসেছে, কিন্তু এভাবে খুনটা হবে আমি ভাবতে পারছি না। রাজ ভুরু কুঁচকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলে, রিপোর্টে কিভাবে খুনটা হয়েছে লেখা। সেটা তো আমার থেকে তুমি ভালো করে জানো। মানে স্যার, আমি তো এখানেও এই রিপোর্টটা দেখিনি, তাহলে জানবো কি করে? আরে এত অস্থির হচ্ছ কেন? আমি তো এমনি জিজ্ঞাসা করলাম। তুমি তো ভালো মাইন্ড গেম খেলতে ভালোবাসো, তাহলে আমার সাথে খেলবে মাইন্ড গেম? রাজের কাছে কেমন যেন লাগছে মেহরাবকে এত রহস্যময়ী হয়ে কথা বলতে আগে কখনো দেখেনি রাজ। তবে মেহরাবের সাথে মাইন্ড গেম খেলতে ভালোই লাগবে। স্যার, আমার সাথে আবার আপনি কি মাইন্ড গেম খেলবেন? মেহরাব তাড়াতাড়ি উত্তর দেয়, তুমি খেলতে চাইলে বলো, আমি কিন্তু প্রস্তুত আছি। তুই বললে শুরু করব। আর গেমটা ধর চোর পুলিশ খেলা খেলবো। কেমন হবে গেমটা? ভাবতেই আমার ভালো লাগছে। আপনি যেহেতু প্রস্তুত, তাহলে আমি আর না করব কেন? তবে গেমটা আমার কাছে ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে। মেহরাব আর কথা বাড়ায় না, দাঁড়িয়ে রাজকে উদ্দেশ্য করে বলে, গেমটা ইন্টারেস্টিং হতেই হবে, না হলে দুই মাইন্ড গেমার মজা পাবো না। আসি। মেহরাব কথাটা বলে রাজের কেবিন থেকে চলে আসে। রাজ মেহরাবের বের হওয়ার দিকে চেয়ে মুচকি হেসে চেয়ারে বসে পড়ে। কিরে, তোকে যে 2 দিন বাসায় দেখি না, আবার ভার্সিটিতেও যাসনি, কারণ কি? তারা ভরা আকাশ দেখতে আসে রাফি। চারপাশে হিমেলা স্পর্শ, মনটা শীতল হয়ে যাচ্ছে। রাফি যদি কবি থাকতো তাহলে সে অবশ্যই একটা কবিতা লিখতো এই ফর্সা আকাশ নিয়ে। কিন্তু দুর্ভাগ্য, রাফি কোনো কবি না। এটা ভেবে রাফির মন খারাপ হয়ে যায়। এই রাতে যদি পাশে প্রিয় মানুষটা থাকতো তাহলে সারা রাত দেখে কাটিয়ে দিত পারবে। কিন্তু রাফির কোনো পছন্দের মানুষ নেই। রাফি একাকিত্ব থাকলেও সে সবসময় উৎফুল্ল থাকে। রাফি যখনই ছাদে দাঁড়িয়ে এগুলো ভাবছিল তখনই নুসরাত রাফিকে উদ্দেশ্য করে কথাটা বলে। রাফি পিছনে ফিরে দেখে নুসরাত দোলনায় বসতে বসতে কথাটা বলে। নুসরাতের হাতে একটা সিগারেটের প্যাকেট, তার থেকে একটা সিগারেট জ্বালায় আর সেটা টানতে থাকে। রাফি যেন বিশ্বাসই করতে পারছে না নুসরাত মেয়ে হয়ে সিগারেট খায়, কিন্তু আগে তো কখনো নুসরাতকে সিগারেট খেতে দেখেনি। তাহলে নুসরাতের প্রতি রাফির মনে ঘৃণা সৃষ্টি হয়। রাফি বিরক্ত বোধ করে নুসরাতকে উত্তর দেয়, জি, গ্রামের বাড়িতে গিয়েছিলাম। নুসরাত পকেট থেকে একটা সিগারেট বের করে রাফির দিকে দেয়, কিন্তু রাফি তা নেয় না। সিগারেটের প্রতি রাফির অনীহা দেখে সে একটা মুচকে হাসি দেয়। তা তোর গ্রামের বাড়ি যেন কই? জি, চট্টগ্রামে। সিগারেটের ধোঁয়া উপরের দিকে ছেড়ে বলে, চট্টগ্রাম থেকে ঢাকায় এত তাড়াতাড়ি আসলি কিভাবে? রাফি বুঝতে পারছে না নুসরাত তাকে এত প্রশ্ন করছে কেন। ট্রেন দিয়ে আসছি, তাই সময় কম লাগছে। রাফি, তুই জানি কেমন ছেলে, বুঝছিস? আমার কাছে তোকে শুধু রহস্যময়ী লাগে। তুই কি আদেও বোকা না রহস্যময়ী বুঝতে পারছি না। কেন? রাফি কেমন যেন থমথমে অবস্থা হয়ে গেছে, তাই সে আমতা আমতা করে জবাব দেয়, আমি আবার কেমন ছেলে? আমি কেন রহস্যময় ছেলে না? আমি কোনো রহস্যময় ছেলে না। আর আমি বোকা না হলে আপনাদের সব অপমান সহ্য করি না। আমার কেমন জানি লাগছে তোকে, যেন সন্দেহ সন্দেহ। যেই দিন রাতে সজীবরা খুন হয় ওই দিন থেকে তোকে আর পাওয়া যাচ্ছে না। আর এই একই দিন তোর চট্টগ্রাম যেতে হয়েছে। তাহলে কি আমি কিছু একটা ভেবে নিব? রাফি নিজেকে ঠান্ডা করে, এখন যদি সে কোনো ভুল করে তাহলে তার সমস্যা হতে পারে। রাফি মাথাটা ঠান্ডা করে উত্তর দেয়, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি কেন সজীব ভাইদের খুন করতে যাব? আমার তো সামান্য রক্ত দেখলেই মাথা ঘুরাই, আর আপনি বলছেন আমি খুন করেছি? নুসরাত দেখতে পারছে রাফির চোখে ভয় নয়, আতঙ্ক ঝলঝল করছে। নুসরাত মুচকি হেসে রাফিকে বলে, আমি তো বলিনি তুই সজীবদের খুন করেছিস। আমি তো শুধু তোকে সামান্য সন্দেহ করেছি। এখন কিন্তু আমার সন্দেহটা সত্যি হবে মনে হচ্ছে।
রাফি কোনো রকমের নিজেকে শান্ত করে উত্তর দেয়, আমি তো আপনার সন্দেহ দূর করার জন্য এই কথা বলছি। তবে তুই আমার সন্দেহের তালিকায় প্রথমে আছিস। এমন কিছু দেখলে আমি কিন্তু পুলিশকে বলতে বাধ্য হব। রাফি যেন হাফ ছেড়ে বাঁচল, মুচকি এসে জবাব দেয়, এমন কিছু করব না যাতে আপনার পুলিশের কাছে যেতে হয়। নুসরাত হাত দিয়ে নিজের কপালটা স্লাইড করে রাফিকে বলে, তাই যেন হয়। এটা বলে নুসরাত নিচে চলে আসে আর ভাবতে থাকে কী ছিল। রাফির চোখে কোনো ভয় নেই, কিন্তু আতঙ্কের প্রতিছবি ফুটে উঠেছে। আর আসলেই তো রাফির মতো একটা খ্যাত ছেলে কীভাবে সজীবদের খুন করবে, যার কিনা প্রতিবাদ করার সাহস নেই, সে কীভাবে মানুষ খুন করবে। এগুলো ভাবছিল তখনই নুসরাতের মোবাইলে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে নুসরাতের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সজীব মারা যাওয়ার পর থেকে ভার্সিটিটা পুরো ঠান্ডা হয়ে গেছে, কোথাও কোনো রেগ হচ্ছে না। এভাবে আর কতদিন? চল আজকে নতুন কাউকে মুরগি বানাই। রিয়ার কথা শুনে সবাই রিয়ার দিকে তাকায়। রিয়া সবার তাকানো দেখে বলে, কিরে সবাই আমার দিকে এমনভাবে তাকিয়েছিস কেন? আমাকে কি জোকারের মতো দেখাচ্ছে নাকি? রিয়া মুখটাকে ইনোসেন্ট চেহারা করে বলল। সবাই তার কথায় হেসে দেয়। এবার আয়ান বলে, রিয়া কথা খারাপ বলেনি, আসলেই অনেক দিন ধরে মজা করা হয় না, আর জমিয়ে রেখ দিব। কি বলিস সবাই? সবাই আয়ানের সাথে সহমত দেয়। রিয়া বলে, তা আজকে প্রথম কাকে দিয়ে শুরু করব? মামা দেখ, একটা মেয়ে বোরকা পরে আসতেছে, চল আজকে মেয়েকে দিয়ে শুরু করি। রিয়াজের কথায় সবাই গেটের দিকে তাকায় দেখে একটা কালো বোরকা পরা মেয়ে আসতেছে। সবাই ভাবছে এই আধুনিক যুগে কেউ এরকম কালো বোরকা পরে আসে। জান্নাতের আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। তার অনেক দিনের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাই সে সিলেট থেকে এখানে ট্রান্সফার হয়ে দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছে। সে ঘুরে ঘুরে দেখছিল ভার্সিটিটা। ক্যাম্পাসটা খুবই বড় আর সুন্দর, তাই সে ভালো করে ঘুরে দেখছিল। তখনই পাশ থেকে একটা মেয়ে ডাক দেয়, কিন্তু কাকে ডাকছে তা বুঝতে পারছে না জান্নাত। কিন্তু যখন মেয়েটা কালো বোরকাওয়ালি বলে ডাক দিল, তখন জান্নাত দেখে আশেপাশে কোনো কালো বোরকা পরা মেয়ে নেই। তাই সে মেয়েটার ডাকে সেখানে যায়। আসলে রিয়ারা মজা করার জন্য জান্নাতকে ডাকছে। জান্নাত জানে না ওর সাথে আজ কী হতে যাচ্ছে। জান্নাত গুটি গুটি পায়ে ওদের সামনে আসে আর সবাইকে সালাম দেয়। জান্নাত বুঝতে পারছে না কেন ওকে ডাকা হয়েছে, তাই সে প্রশ্ন করে ফেলে, আপু আমাকে কেন ডেকেছেন? এত জলদি কিসের তোমার? তোমাকে কিছু প্রশ্ন করা হবে আর কিছু কাজ করতে হবে। যদি না করতে পারো তাহলে কঠিন শাস্তির ব্যবস্থা আছে। এখন বলো তুমি কি প্রস্তুত? জান্নাত সবার দিকে একবার চেয়ে জবাব দেয়, উত্তর দেওয়ার মতো প্রশ্ন হলে আমি রাজি, এখন প্রশ্ন করতে পারেন। রিয়া জান্নাতের সম্পর্কে জানতে চায়। জান্নাতও সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেয়, কিন্তু এখন এই সিনিয়ররা কী কাজ দিবে তা ভাবতে কেমন যেন লাগছে জান্নাতের। রিয়া কিছু বলতে যাবে, তার আগে তাকে থামিয়ে দিয়ে আয়ান বলতে থাকে, মামনি, এখন আমি যে কাজটা করতে বলবো তোমাকে সেটা করতে হবে কিন্তু। জি ভাইয়া বলেন, আমাকে কি করতে হবে? আমার দ্বারা যদি কাজটা সম্ভব হয় তাহলে করব। আয়ান শয়তান মার্কা হাসিতে বলে, এই যে দেখছো গাছের নিচে একটা ছেলে বসে আছে। জান্নাত গাছের দিকে তাকিয়ে দেখে একটা ছেলে বসে আছে। পরনে তার হালকা ময়লা হলুদ শার্ট, কালো প্যান্ট, চুলগুলো বড় বড় কোকড়া, চোখে মোটা ফ্রেমের চশমা, মাথাটা নিচু করে বসে আছে। ভালো করে ছেলেটাকে দেখে জান্নাত উত্তর দেয়, জি ভাইয়া দেখছি, এখন কি করতে হবে আমাকে? যেই ছেলেটাকে দেখতেছো তার নাম রাফি, তোমার ক্লাসেই পড়ে। তুমি এখন যে রাফিকে প্রপোজ করবে। সবাই হেসে ওঠে হায়ানের কথায়। কেউ ভাবছিল না হায়ান এমন কিছু দেবে। জান্নাতের চোখে জোড়া যেন বেরিয়ে আসার উপক্রম। সে ভাবতেও পারেনি আয়ান তাকে এমন একটা কাজ করতে বলবে। সে আয়ানের মুখের উপরে বলে দেয়, ভাইয়া আমাকে অন্য কিছু করতে বলেন, আমি এটা করতে পারবো না। এবার রিয়া রেগে যে বলে, তুমি তো বলেছিলে আমরা যেটা বলবো তুমি সেটা করবে, কিন্তু এখন আবার না করছো। নয়তো আজ ভার্সিটির প্রথম দিনই তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আয়ান যা বলছে তাই করো, যাও তাড়াতাড়ি। জান্নাত কাঁদো কাঁদো ফেস করে বলল, প্লিজ আমাকে এটা করতে বলবেন না, অন্য কিছু দেন প্লিজ। যা বলছে তা করো তাড়াতাড়ি। জান্নাত সবার দিকে একবার চেয়ে রওনা দেয় রাফির উদ্দেশ্যে, কিন্তু যে এমন একটা পরিস্থিতিতে পড়বে বুঝতে পারেনি জান্নাত। আমি আপনাকে ভালোবাসি। আজ আকাশটা মেঘলা,
কখন যে বৃষ্টি শুরু হয়ে যায় বলা যাবে না। হালকা হালকা মেঘের কালো আভাস, আবার কোথাও দিয়ে সূর্যি মামা তার আলো দিচ্ছে। পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। বৃষ্টির মনেই হচ্ছে ফুটবল খেলার আমেজ। শহরের দিকে বৃষ্টি মানে ঘরে বসে থাকা। শহরের লোকজন বৃষ্টিটা ভালো করে অনুভব করতে পারে না, কিন্তু গ্রামের লোকজন বৃষ্টির আমেজটা নিয়ে বেশ আনন্দ উপভোগ করে। আকাশে কালো মেঘ দেখা দিলেই ফুটবলের মাঠে দৌড়। বৃষ্টি শুরু হলেই খেলা শুরু। ছোট বড় সবাই বৃষ্টিটা উপভোগ করে। মাঠে ফুটবল খেলা মানে কাদা দিয়ে শরীর মাখামাখি। সেই কাদা ধোয়ার জন্য শরতের খাল বিল ভরা পানি যথেষ্ট। রাফি নিচের দিকে চেয়ে চেয়ে এগুলো ভাবছিল আর হাসছিল। ঠিক তখনই মেয়েলি কণ্ঠে কেউ ভালোবাসে কথাটা বলে ওঠে। রাফি কথাটা শুনে মাথাটা হালকা উঁচু করে দেখে কালো বোরকা পরা একটা সুন্দরী মেয়ে তার সামনে দাঁড়িয়ে কথাটা বলছে। রাফি যেন বেশ অবাক হয়েছে। কোনো এক অজানা মেয়ে সে ভালোবাসে বলবে, ভাবতে পারছে না রাফি। ভার্সিটির সবচেয়ে গরিব খ্যাত ছেলেটাকে কেউ ভালোবাসবে ভাবতে পারছে না রাফি। রাফি মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখে মুখে লেগে আছে মায়া, চোখের কোণে সামান্য পানি। তার চোখে ভয় স্পষ্ট দেখতে পাচ্ছে রাফি, কিন্তু কি জন্য ভয় পাচ্ছে সেটা বুঝতে পারছে না রাফি। তাই রাফি কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগে মেয়েটা বলে, দেখেন আমি খুবই লজ্জিত আপনার কাছে। রাফি বুঝতে পারছে না যে হঠাৎ ভালোবাসে বলে এখন আবার বলছে সে লজ্জিত। ঠিক বুঝতে পারছে না রাফি, তাই সে জিজ্ঞেস করলো, কী কারণে আপনি লজ্জিত জানতে পারি? মেয়েটা কাঁদো কাঁদো গলায় বলতে থাকে, আসলে আমি ভার্সিটিতে নতুন, তাই ওই যে মেয়ে আর ছেলেগুলো আছে না, ওরা আমাকে রেক দিয়েছে। র্যাক শব্দটা রাফির কাছে খুবই পরিচিত একটা শব্দ। সে কম বেশি প্রতিদিনই ভার্সিটির বড় ভাইদের হাতে র্যাক খায়। রাফির মনে হয় যায় তার ভার্সিটির প্রথম দিনের কথা। ভাবতে কেমন যেন নিজেকে অচেনা লাগছে। প্রতি উত্তরে রাফি বলে, এখন আমাকে কি করতে হবে? আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আর ধন্যবাদ। জান্নাত রাফিকে আর কিছু না বলে চলে আসে আয়ানদের কাছে। সবাই জান্নাতকে নিয়ে মজা করছে। জান্নাত নীরবে সব সহ্য করছে। জান্নাত ওদের অপমান আর সহ্য করতে না পেরে দৌড়ে চলে আসে ক্লাসের দিকে। আর এদিকে সবাই জান্নাতের কাণ্ড দেখে অট্ট হাসিতে মেতে উঠেছে। রাফি ওদের হাসির দিকে চেয়ে আসে। সবার প্রতি রাফির একটা রাগ হয়।